নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে মিরাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। 31টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পদের মূল্য ১৬৩০ কোটি টাকা বলে জানিয়েছে ভারত সরকারের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। মোট ৯৩১ কোটি টাকার সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী রয়েছে ১৩ কোটি টাকার সম্পদ, জানিয়েছে এডিআর এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর বিশ্লেষণ অনুসারে ভারতের ৩১ জন মুখ্যমন্ত্রীর গড় সম্পদের মূল্য ১,৬৩০ কোটি টাকা। এই ৩১ জন মুখ্যমন্ত্রীর শপথ নির্বাচনী হলফনামা অনুসারে ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১,৬৩০ কোটি টাকা। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে সে বিষয়ে সোমবারই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা এডিআর। এডিআর প্রকাশিত তথ্য অনুসারে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর মোট ৯৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানিয়েছে এডিআর। চন্দ্রবাবুর পরে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তার মোট ৩৩২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এরপরে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিন্দারামাইয়া। অপরদিকে মোট ১৫ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে তালিকার সবচেয়ে শেষে অবস্থান করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে এডিআর প্রকাশিত মুখ্যমন্ত্রীদের সম্পদের তালিকা অনুসারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার রয়েছে ১৩ কোটি টাকার সম্পদ। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হাতে গোনা পোস্ট গ্রাজুয়েট যে কজন মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে একজন হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিবেদন অনুসারে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। এডিআর এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের যৌথ সমীক্ষার তথ্য অনুসারে ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথাপিছু আয়ের গড় ১,৮৫,৮৫৪ টাকা, যেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩,৬৪,৩১০ টাকা, যা দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় ৭.৩ গুণ বেশি। এডিআর এর তথ্য অনুসারে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রয়েছে ১,৫৪,০০,০০০ টাকার সম্পত্তি। বিহারের নীতিশ কুমারের রয়েছে ১,৬৪,০০,০০০ টাকার সম্পত্তি। দিল্লির আতিশি মার্লেনার ও রয়েছে ১,৪১,০০,০০০ টাকার সম্পত্তি। এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভেন্থ রেড্ডির ৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের রয়েছে ২৫ কোটি টাকার সম্পত্তি। অসমের হিমন্ত বিশ্ব শর্মার রয়েছে ১৭ কোটি টাকার সম্পত্তি। এদিকে মোট ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা বলে জানিয়েছে এডিআর। তাদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ সহ বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের কোণঠাসা করে ধর্মের নামে রাজনীতির মাধ্যমে দেশ এবং রাজ্যে স্বৈরশাসন কায়েম করতে চাইছে বিজেপি। মঙ্গলবার ধর্মনগরে দলীয় জেলা সম্মেলনে এই অভিযোগ করেন সিপিআই পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এদিকে রোজ ভ্যালির টাকা ফেরত চেয়ে ধর্মনগরে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। বিরোধীদের কোণঠাসা করে গোটা দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে বিজেপি। ধর্মের ভিত্তিতে চলছে বিভাজন। রাজ্য এবং গোটা দেশে স্বৈর শাসন কায়েম করার চেষ্টা করছে বিজেপি। মঙ্গলবার উত্তর জেলা ধর্মনগরে দলীয় সম্মেলনে এমনটাই উল্লেখ করেন সিপিআই পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এটা শাসক দলের জন্য শুধু গণতন্ত্র, বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফেসিবাদী। এটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের বুকে তারা কায়েম করতে যাচ্ছে, চাইছে। পারবে কিনা পরের কথা, ভারতবর্ষের মানুষ তাদেরকে এটা করতে দেবে আমরা বিশ্বাস করি না, কমে বিশ্বাস বামপন্থীরা। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ধর্মনগরের আগমনের সংবাদে উত্তপ্ত হয়ে ওঠে মহকুমার রাজনৈতিক পরিস্থিতি। রোজ ভ্যালি চিট ফান্ডের অর্থ ফেরত চেয়ে মানিক সরকারের যাত্রা পথে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলারা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএমের উত্তর জেলা চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিকে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে গোটা উত্তর জেলায় চলছে রাজনৈতিক টানাপোড়েন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের আগমনের খবর শুনে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলারা। উল্লেখ করা যেতে পারে, বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলির সম্পত্তি নিলাম করে অর্থ ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকারকে একটি স্কিম তৈরি করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্যের সার্বিক উন্নয়ন ঊর্ধ্বমুখী হলেও আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় কোনো ধরনের উন্নয়ন হচ্ছে না বলে এলাকার কাউন্সিলর লতা নাথের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর। পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ড এলাকার ৪২টি পরিবারের বসতি। দীর্ঘ ৪০-৫০ বছর ধরে বসবাস করেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছেন এলাকাবাসী। বাম আমলে যেমন ছিল, বর্তমান পুর নিগমের কাউন্সিলর লতা নাথের সময়েও রাস্তা এবং ড্রেন নির্মাণ ও সংস্কার সহ পরিশ্রুত পানীয় জল সরবরাহ, রাস্তায় বিদ্যুৎ সংযোগ, এমনকি সামাজিক ভাতা সহ নানা দিক থেকে বঞ্চিত এলাকাবাসী। সরকারি জলের পাইপ দিয়ে কাঁদা মিশ্রিত নোংরা জল সরবরাহ করার ফলে এলাকাবাসী নানা সমস্যার সম্মুখীন হলেও বাধ্য হয়ে প্রতিদিন এই নোংরা জলই ব্যবহার করতে হয় তাদের। জল একবারে প্যাক জল দেখতেছেন যেন এই জলটা উদা প্যাক মাটি, আমরা কাপড় চোপড় সাবান দিয়ে ধুইলো এই একই অবস্থা। ভোটের আগে নিগমের কাউন্সিলর লতা নাথ এলাকায় গেলেও আজ পর্যন্ত ওই এলাকা পরিদর্শনে যাননি, এমনকি এলাকার উন্নয়নে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ, স্ট্রিট লাইট লাগানো এবং এলাকার স্বাস্থ্যকর পরিবেশ সহ সার্বিক উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। কাউন্সিলররা তো কইতাছে তারা এলাকা খুব জোরদার কাজ করতেছে। দেখেন নাই না যে চলেন আমরা লোকে, আমরা তো মিথ্যা কথা কই, তারা দেখেন নাই না। মানে ভোটের পর আর লতা দিদিকে আইছে না। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা সর্বত্র। লেনিন কলোনি এলাকার জনগণের সমস্যার কথা চিন্তা করে সুস্থ পরিবেশ ও সুস্থ সমাজ গঠন করে এলাকার উন্নয়নের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট আবেদন জানানো হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যুবরাজনগর ৫ নম্বর ওয়ার্ড এলাকার লোহার একটি ব্রিজ সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে মঙ্গলবার এলাকাবাসীর সংঘবদ্ধ আক্রমণের শিকার হয়ে ইঞ্জিনিয়ার অভি পাল গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর দাবি অনুযায়ী দীর্ঘদিন ভগ্নদশায় পড়ে থাকা যুবরাজনগর এলাকার একটি লোহার ব্রিজ সংস্কারের কাজ পরিদর্শনে গিয়েছিলেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অভিপাল সহ নানা আধিকারিকরা। লোহার ব্রিজটির সারাইয়ের অভাবে সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছিল। মঙ্গলবার পূর্ত দপ্তরের আধিকারিকরা ব্রিজ সংস্কারের কাজ পরিদর্শনে গেলে ক্ষিপ্ত জনতা তাদের উপর চড়াও হয়ে সংঘবদ্ধ আক্রমণ চালালে দপ্তরের ইঞ্জিনিয়ার অভিপাল গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যুবরাজনগর ৪ নম্বর ওয়ার্ডে আমরা আমি ইঞ্জিনিয়ার আমরা করতে গেছিলাম, স্টেট মেনটেন্যান্সে গেছিলাম। এটা রিসেন্টলি এটাকে একটা এক্সপার্ট হয়েছিল, পাবলিক একটু আগ্রহ ছিল, তো আমরা আজকের দিনে একটু ভিজিট করতে গেছিলাম যে টেম্পোরারি কোনো অ্যারেঞ্জমেন্ট হয় কিনা আর মেনটেন্যান্সটা তাড়াতাড়ি করা যায়। তো এখানে পাবলিক একটু কেওয়াস সৃষ্টি। মণিপুরে জাতিগত সহিংসতায় ৬০০ দিনে মৃত্যু হয়েছে ২০০ জনেরও বেশি মানুষের। শেষ পর্যন্ত পুরো ঘটনার জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আমি খুব দুঃখিত, ৩রা মে ২০২৩ থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তার জন্য আমি রাজ্যের জনগণের কাছে ক্ষমা প্রার্থী, মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। অনেক মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন, বহু মানুষ ঘর ছেড়েছে। আমি সত্যিই দুঃখিত, আমি ক্ষমা চাইতে চাই বলে সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ার পরেই এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার দাবি করেছে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। I feel regret and want to say sorry to the people of the state for what happening till today since last 3rd May. Many people lost their loved one. চারটি সোনা সহ মোট 15টি পদক নিয়ে ধানবাদে আয়োজিত 43তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় রানার্স হল ত্রিপুরা। বুধবারই রাজ্যে এসে পৌঁছবে ত্রিপুরা যোগাসন দল। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় আবারও তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ত্রিপুরা। ঝাড়খণ্ডের ধানবাদে অনুষ্ঠিত 43তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ত্রিপুরার 97 পয়েন্ট অর্জন করে সার্বিকভাবে রানার্স আপ হয়েছে ত্রিপুরা। এই প্রতিযোগিতায় ত্রিপুরার খেলোয়াড়রা জিতেছেন মোট 15টি পদক, যার মধ্যে রয়েছে 4টি সোনা,
4টি রৌপ্য এবং 7টি ব্রোঞ্জ। স্বর্ণ বিজয়ীদের মধ্যে রয়েছেন মেয়েদের সাব জুনিয়র বিভাগে সৃষ্টি সরকার, ছেলেদের সাব জুনিয়র বিভাগে দেবান্তর ভদ্র, যিনি আবার হয়েছেন চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। সিনিয়র পুরুষ বিভাগে মাধব দেবনাথ এবং সিনিয়র মাস্টার বিভাগে অমলেন্দু দে। রৌপ্য জয়ীরা হলেন মেয়েদের সাব জুনিয়র বিভাগে অন্বেষা দেব, জুনিয়র মেয়েদের বিভাগে শ্রেষ্ঠা দাস, সিনিয়র মহিলা বিভাগে রিমা বেগম, সিনিয়র পুরুষ বিভাগে শোভম গোস্বামী। ব্রোঞ্জ জয়ীরা হলেন ছেলেদের সাব জুনিয়র বিভাগে তীর্থঙ্কর ভৌমিক, মেয়েদের জুনিয়র বিভাগে বৃত্তি দেবনাথ, সিনিয়র মহিলা বিভাগে পূজা ভট্টাচার্য, সিনিয়র পুরুষ বিভাগে শুভজিৎ বণিক, পুরুষ মাস্টার্স গ্রুপে অনুজিৎ দেবনাথ, মহিলা মাস্টার্স গ্রুপে সুতপা রায় ও জবা পাল দত্ত। 2023 সালে দুর্গাপুরে অনুষ্ঠিত 42তম জাতীয় যোগাসন প্রতিযোগিতার মতো এবছরও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ এবং রানার্স হয়েছে ত্রিপুরা। বুধবার ধানবাদ থেকে রাজ্যে ফিরে আসবে ত্রিপুরা দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার রাজভবনে শপথ নিলেন ত্রিপুরা নবনিযুক্ত মুখ্য তথ্য কমিশনার বিনয় শঙ্কর মিশ্র। মুখ্য তথ্য কমিশনার হিসেবে বিনয় শঙ্কর মিশ্রকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজভবনে আয়োজিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। উল্লেখ করা যেতে পারে, আরটিআই আইন অনুসারে রাজ্য ও কেন্দ্রীয় তথ্য কমিশনে একজন মুখ্য তথ্য কমিশনার এবং 10 জন তথ্য কমিশনার থাকা আবশ্যক। এক্ষেত্রে গত 3 বছর ধরেই রাজ্যে ছিল না কোনো মুখ্য তথ্য কমিশনার। শেষ পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে ত্রিপুরা সহ 4টি রাজ্যে মুখ্য তথ্য কমিশনার নিয়োগের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কমলপুর মরাছড়া এলাকায় বিএসএফ এর চাকুরির জন্য একই নামে 4টি অফার। আর এই চাকুরি কেলেঙ্কারিতে জনরোষের শিকার অভিযুক্ত টিএসআর জওয়ান নকুল দাস। সম্প্রতি বিএসএফ এর চাকুরিতে নিয়োগের জন্য কমলপুর মরাছড়া এলাকায় 4টি নিয়োগপত্র দেওয়া হয়। মরাছড়া এলাকার যুবকদের চাকুরির যোগ্যতা যাচাইয়ের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের কোনো রকম নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। আপনি অফারগুলো আনেন সামনের টিকিটে দাদা প্লিজ আমি একটা চাকরি কোনো কথা নাই। আপনি চাকরি করেন, আপনি কি দরকার? আপনি 2 নম্বরই মানুষের কাছে চাকরি বিক্রি করেন কেন? না আমি দাদা বিক্রি করব না। চাকরি নিছেন কে রে? এই মানুষগুলোর ঠিকানা এই অফারগুলো আইছে আর বাড়ি গিরাইবেন আপনি। আপনি অফার 4টা এমনি আমরা যেতে পারবেন না। কত আমরা নিজেরা বাইরে ফাইনাল মেরিট থেকে নিজেরা 20 দিন 30 দিন থেকেছি মেডিকেলে। ফাইজলামি নি আপনি এটা ভিডিও নিছেন না ভাই, কোন অফার নিছেন না তো কইতে দিবেন না। কালকে নিছেন না 3টা, একদম কথা না 3টা অফার নিছেন, একদম চুপ। কিন্তু টিএসআর জওয়ান নকুল দাস মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বহিরাজ্যের লোকেদের কাছে চাকরি বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। 4টি অফার উত্তরপ্রদেশের উমেশ চন্দ্রের নামে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। আসাম রাইফেল দেই, আসাম রাইফেলে চাকরি করে। আচ্ছা তার মোবাইল নাম্বার লেখেন, উমেশ চন্দ্রের মোবাইল নাম্বার আছে। এই দেখাটা আজকে নিতে হইছে। আর আচ্ছা এইগুলো উমেশ চন্দ্র আসাম রাইফেলে তো হে ওই তো হইলে এইগুলো নাই ফুল আল্লাহ তো না এর সাথে আপনি এই ভিডিও ক্যামেরা করিস। হ্যাঁ স্যার, আমার পরিচয় কেন? হ্যাঁ আচ্ছা। কমলপুর মরাছড়া এলাকায় চাকুরি কেলেঙ্কারিতে অভিযুক্ত টিএসআর জওয়ান নকুল দাসকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবিলম্বে বকেয়া 25% মহার্ঘ ত্রাণ বা টিআর এবং ন্যূনতম পেনশন 9,000 টাকা দাবি জানালো গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। এছাড়া কেন্দ্রীয় সরকারি ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি প্রদানেরও দাবি জানালো গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। অর্থনৈতিক ও অধিকারগত দাবি সহ মোট 22 দফা দাবিতে অনুষ্ঠিত হয় গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 45তম বার্ষিক সাধারণ সভা। 7ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 2017 সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি দেওয়া, কেন্দ্রীয় সরকারের ন্যায় ন্যূনতম পেনশন মাসিক 9,000 টাকা ও কমিউটেশনের অর্থ পরিশোধের সময় 15 বছর পরিবর্তে 12 বছর করা হোক। নয়া পেনশন প্রকল্পগুলি বাতিল করে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু রাখার দাবি রাখা হয় অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায়। আমাদের প্রায় 25% ডিআর আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী বা পেনশনার যা দিচ্ছেন তাকে আমরা কম পাচ্ছি।
আমাদের একটা মুখ্য দাবি রয়েছে যে কেন্দ্রীয় সরকার পেনশনারদের ন্যূনতম পেনশন 9,000 টাকা করেছে, কিন্তু আমাদের রাজ্য সরকার মাত্র 8,000 টাকা সেখানে দিচ্ছে। আপনি যে কম্পিটিশান, রিটায়ারমেন্টে আসার পরে কম্পিটিশান, এখানে আমরা দেখছি আমাদের এই রাজ্যে কম্পিটিশান 15 বছর পর্যন্ত তাকে সে কেটে নেওয়া হয়, কিন্তু আমরা দেখছি আমাদের দেশের বিভিন্ন রাজ্যগুলোতে সেটা কমিয়ে 12 বছর বা 10 বছর করছে। আমরা বলছি যে 15 বছরের পরিবর্তে সেটাকে 12 বছর করার আমাদের এই দাবি সেখানে রয়েছে। অবিলম্বে বকেয়া মহার্ঘ রিলিফ মঞ্জুর করার পাশাপাশি পূর্বের ন্যায় বছরে 2 কিস্তি মহার্ঘ রিলিফ দেওয়া, 2006 থেকে 2008 সালের মধ্যে 25 বছর চাকুরি করার পর অবসর গ্রহণকারীদের হাইকোর্টের রায় অনুযায়ী পুরো পেনশন দেওয়া, গ্রামীণ ব্যাংকের মাধ্যমেও পেনশন দেবার ব্যবস্থা করা, টিটিএডিসির কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সরলীকরণেরও দাবি করে পেনশন প্রাপকরা। পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার জিবি হাসপাতালে চালু করেছিল জেরিয়াট্রিক সেন্টার, যেখানে শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিরাই চিকিৎসা ব্যবস্থা হয়ে থাকে, কিন্তু কিছুদিন পূর্বে তা বন্ধ করে দেয় রাজ্য সরকার। অবিলম্বে সেটি পুনরায় চালু সহ আইজিএম হাসপাতালেও শুধুমাত্র বৃদ্ধদের চিকিৎসার পরিষেবার জন্য বিভাগ চালু করার দাবিও জানিয়েছে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ওমপি কমিউনিটি হেলথ সেন্টারের একজন মাত্র ডাক্তার বদলির প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করলেন এলাকাবাসী। হাসপাতালের ডাক্তার সত্যজিৎ পালের বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহালের দাবিতে এই বিক্ষোভ ও পথ অবরোধ বলে জানিয়েছে এলাকাবাসী। ওমপি কমিউনিটি হেলথ সেন্টারে একজন মাত্র ডাক্তার সত্যজিৎ পালকে দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে, কিন্তু সরকারি কাজে ডাক্তারবাবুকে প্রায়ই এলাকার বাইরে যেতে হয়। ফলে ওমপি এলাকার লোকজনকে চিকিৎসার জন্য আগরতলা ছুটে আসতে হয় বলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। এরই মধ্যে হাসপাতালে একমাত্র ডাক্তার সত্যজিৎ পালকে হঠাৎ করে অন্যত্র বদলি করে দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ডাক্তারের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে হাসপাতালে পুনরায় বহাল রাখার দাবিতে পথ অবরোধ করে। আজকে যে আপনারা রাস্তার মধ্যে বসার কারণটা কি? কারণটা হইছে আমরা ওমপি সিএইচসিতে এখন অব্দি কোনো ডাক্তার নাই। একজন ডাক্তার আছে, তাই নাকি এখানে পেশেন্ট দেবো না একটা মিটিংয়ে যাবো না একটা ইয়েতে যাবো, যাওয়ার পরে যে এখানে পেশেন্ট গেলেই ডাক্তার নাই, সব ঘুরিয়ে পড়তেছে, জিবিবিএম যাইতে লাগতেছে। সবার কাছে তো জিবিবিএম যাওয়া সম্ভব না। তো এখন যে ডাক্তার আসতে গেল সত্যজিৎ পাল স্যার, তো তাইও আজকে সার্ভারের সমস্যায় দীর্ঘদিন ধরে কচ্ছপের গতিতে চলছে সোনামুড়া মহকুমা শাসকের অফিসের কাজ। আসবো এই খবরে, কিন্তু তার আগে নির্বাচনে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। যে খবরে ছিলাম, সার্ভারের সমস্যায় দীর্ঘদিন ধরে কিন্তু কচ্ছপের গতিতে চলছে সোনামুড়া মহকুমা শাসকের অফিসের কাজ। আটকে রয়েছে 10,000 পিআরটিসির আবেদন, ক্ষুব্ধ এলাকার নাগরিকরা। সোনামুড়া মহকুমা শাসকের অফিসে জরুরি নথিপত্র করতে গেলে হয়রানির শিকার হতে হয় বলে দীর্ঘদিনের অভিযোগ এলাকার নাগরিকদের। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 10 বছর পিআরটিসির আবেদনপত্র দপ্তরে জমা পড়ছে বলে সূত্রের খবর। কোনো এক অজ্ঞাত কারণে মহকুমা শাসকের অফিসে বারবার আবেদনপত্র জমা করলেও কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ আবেদনকারীদের। আমি প্রায় 2 মাসের মতন হয়ে গেছে, পিআরটিসির কাগজটা জমা দিচ্ছি। জমা দেওয়া নয়, কইছে যে একদিন আইসি তো স্যার অসুস্থ ছিল, তো একদিন জমা দিয়ে গেছি, কইছে যে পরে করে দিব। তারপর আমি দেখেছি আবার 4-5 দিন পরে আইসি, তাই স্যার আমার কাগজটা হয়েছে না। কইছে স্যার প্রধান আমি আবার নতুন করে কাগজটা এনে দিচ্ছি, আমি করে দিব, যাই এতদিন হয়েছে না। এটা
তারপরে আমি আবার কদিন হরে স্যার হয়েছি নি কাগজটা তারপরে আবার পরে আইতাম এরকম কিছু করতেছে মানে এই নানান নানান কথা কই তারপরে যাগে। কয় মাস হয়েছে তোমার আজকে? আমার প্রায় 2 মাস হয়ে গেছে। নাগরিকদের সমস্যার কথা জানতে চাইলে সার্ভারের সমস্যার কারণে এবং পিআরটিসি জরুরি নথি হওয়ায় যথাযথ পর্যবেক্ষণ করে দিতে হয়, যা স্বাভাবিকভাবেই সময় সাপেক্ষ, আর অন্যান্য নথিপত্র জরুরি ভিত্তিতে দ্রুত করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিমত ব্যক্ত করেন মহকুমা শাসক এ.কে. চাকমা। পিআরটিসি বেলায় শুধু পিআরটিসি না, আমাদের যে সার্ভিস বিভিন্ন এসসি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট রয়েছে, সব সার্টিফিকেটের ক্ষেত্রেই আমাদের এখানে অনলাইন যে নেট আছে বা সার্ভার আছে, সার্ভার কিছুদিন ধরে একটু ডিস্টার্ব করছে। আমরা তরফ থেকে যথাযথ আমরা চেষ্টা করছি যাতে আমরা টাইমলি দিতে পারি, কিন্তু আমাদের এখানে পিআরটিসি স্পেশালি পিআরটিসির ক্ষেত্রে আমাদের এখানে একটু প্রেশারটা বেশি, প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, তো সেইগুলো ডিসপোজ করতে আমাদের একটু সময় লাগছে, এটা ঠিক আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের সার্ভারের একটু সমস্যা রয়েছে। বাকি যে সার্টিফিকেটগুলো আছে যেমন এসসি এসটি সেগুলো তুলনামূলক আমরা একদম কুইক। প্রকৃত নাগরিকত্ব থাকা সত্ত্বেও জরুরি নথিপত্র পেতে দেরি হয়, কিন্তু অবৈধভাবে বাঁকা পথে অবৈধ নাগরিকদের নথিপত্র সময় মতো করে দেওয়ার অভিযোগ উঠেছে একাংশ কর্মীদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প পুনরুজ্জীবন এবং এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পটির সর্বশেষ পর্যবেক্ষণ করল এনএইচপিসির প্রতিনিধি দল। এক্ষেত্রে কিছুদিনের মধ্যে পেশ করা হবে প্রকল্পটির পুনরুজ্জীবন এবং এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ডিপিআর। গোমতী জেলার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের পুনরুজ্জীবন এবং এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য সর্বশেষ সমীক্ষা করল ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা এনএইচপিসির প্রতিনিধি দল। 3 দিন ধরে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের পর্যবেক্ষণ এবং সমীক্ষা করেন এনএইচপিসির 6 সদস্যের প্রতিনিধি দল। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের পুনরুজ্জীবন এবং এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য এবার ডিলেটেড প্রজেক্ট রিপোর্ট পেশ করবে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড। উল্লেখ করা যেতে পারে 1984 সালে শুরু হয়েছিল উত্তর পূর্ব রাজ্যের একমাত্র ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। তবে গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। এরপরই বন্ধ হয়ে যায় ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন। পুনরুজ্জীবন পরিকল্পনার অংশ হিসেবে এনএইচপিসিএল এর 6 সদস্যের একটি বিশেষজ্ঞ দল সম্প্রতি ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছে। 3 দিনের সফরে দলটি রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প পুনরায় চালু করার সমস্ত ইতিবাচক এবং নেতিবাচক দিক বিবেচনা করেছে বলে জানিয়েছে প্রকল্পের আধিকারিক। বন্ধ থাকা এই জলবিদ্যুৎ কেন্দ্রের পুনরুজ্জীবনের জন্য এনএইচপিসিএল কে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। এনএইচপিসিএল এর পক্ষ থেকে ডিপিআর পাওয়ার পর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি সহ বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। শুধুমাত্র জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই নয়, সংশ্লিষ্ট এলাকার মানুষের স্বাভাবিক জীবন জীবিকার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হলো ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। এই প্ল্যান্ট থেকে দৈনিক ভিত্তিতে 15 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। সেই মতোই প্রস্তুত করা হবে ডিপিআর। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় উৎপাদন খরচ কম হয় অর্থনৈতিকভাবে লাভজনক হলো ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পে প্রতি ইউনিট বিদ্যুতের দাম যেখানে 3.86 টাকা, সেখানে উত্তর পূর্ব রাজ্যের যে কোনো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে প্রাপ্ত বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য হলো 5.90 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানার ওসি সহ মোট 4 জন পুলিশ কর্মী নিয়ে চলছে প্রশাসনিক কাজ। ফলে কর্মী সংকটের কারণে নানা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে জিআরপি থানা। বর্তমানে বিশালগড় জিআরপি থানায় ওসি সহ মোট 2 জন পুরুষ ও 2 জন মহিলা পুলিশ কর্মী নিয়োজিত রয়েছেন। হাতে গোনা স্বল্প সংখ্যক পুলিশ কর্মী দিয়ে রেল দপ্তরের প্রশাসনিক নিরাপত্তার কাজ সহ বিভিন্ন তদন্তের কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে বিশালগড় জিআরপি থানায় নতুন পুলিশ কর্মী নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জিআরপি থানার পক্ষ থেকে জানানো হয়। সহ মাত্র 4 জন, ওমেন 2 জন আছে আর মেন 2 জন আছে। এদের মধ্যেও ছুটি গেছে, এর মধ্যে বাড়িঘরও এদের স্টাফ চালাতেও বেজাল। আর শেষ পর্যন্ত মৃত্যু হলো ট্রেনের ধাক্কায় আহত হাতি টিউমার। এদিকে হাতির মৃত্যুর প্রেক্ষিতে ট্রেনের চালকের বিরুদ্ধে মামলা করল বন দপ্তর।
মৃত্যু হলো মুঙ্গিয়াকামী এলাকায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আহত হাতি টিউমারের। এদিকে হাতির মৃত্যুর প্রেক্ষিতে সংশ্লিষ্ট লোকো পাইলট বা রেল চালকের বিরুদ্ধে মামলা করল বন দপ্তর। ট্রেনের ধাক্কায় বন্য হাতিটি গুরুতর আহত হওয়ার পরই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাছে অভিযোগ দায়ের করেছিল ত্রিপুরা বন দপ্তর। এনএফআর লামডিং ডিভিশন ম্যানেজারের কাছে দায়ের করা হয়েছিল অভিযোগ। তেলিয়ামুড়া বন বিভাগের অধীনে শালবাগান এলাকায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল 35 বছর বয়সী বন্য হাতি। শনিবার রাতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হাতিটিকে ধাক্কা দেয় আগরতলা ধর্মনগর লোকাল ট্রেন। এতে পিছনের দিকের উভয় পা ভেঙে যায় হাতিটির। ট্রেনটি যেখানে 20 কিলোমিটার প্রতি ঘন্টার সীমিত গতিতে চলার কথা ছিল, সেদিন ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 50 কিলোমিটার। হাতি চলাচলের এলাকা হওয়ার কারণে ট্রেনের গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার রাখার বাধ্যবাধকতা ছিল ট্রেনটির চালকের উপর, কিন্তু সেই নির্দেশিকার তোয়াক্কা করেনি সংশ্লিষ্ট লোকো পাইলট। উল্লেখ করা যেতে পারে, এরকম ভাবেই গত ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছিল আরও একটি হাতি। বন্যপ্রাণী সুরক্ষা সংশোধনী আইন 2022-এর অধীনে তফসিল 1 প্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে বন্য হাতিকে। দেশের জাতীয় ঐতিহ্য সম্পন্ন প্রাণীর পাশাপাশি বিপন্ন প্রজাতি হিসেবে স্বীকৃত এবং সর্বোচ্চ স্তরের সুরক্ষা এবং সম্মানের যোগ্য হলো হাতি। হাতির করিডোর রুটগুলিকে ম্যাপ করে তাদের বিরুদ্ধে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করছেন পশু বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বন্য হাতির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য রেলওয়ে, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং রাজ্য পূর্ত দপ্তরের মতো সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের একযোগে কাজ করার মধ্য দিয়ে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেতে পারে বলেও অভিমত ব্যক্ত করেছেন পশু বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেআইনিভাবে পারমিট দেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। পুর নিগম এলাকায় এখন আর নতুন করে দেওয়া হয় না অটো চালকদের জন্য রুট পারমিট। তারপরেও নতুন করে ইস্যু করা রুট পারমিটগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। মঙ্গলবার এই কথা জানিয়েছেন অটো রিকশা শ্রমিক সংগঠনের নেতৃত্ব। গত 25 ডিসেম্বর আগরতলা পুর নিগম এলাকায় বেআইনিভাবে পারমিট দেওয়ার অভিযোগে সরব হয়েছিল জিবি বাজারের অটো চালকরা। প্রতিবাদে একদিনে কর্মবিরতি পালন করেছে তারা। ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে যে আমাদের এই কথাগুলি শুনে ওনারা সঙ্গে সঙ্গেই পারমিট কতদিনে হয়েছে সেই সবগুলি পারমিট ক্যান্সেল করবেন এবং সেটা ভুল পথে হয়েছে। এবং এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।